This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। দেখছেন TV9 বাংলা, আপনাদের সঙ্গে স্টুডিও থেকে আমি সম্প্রীতি রয়েছি আর আমার সহকর্মী লিমা রয়েছে নিউজ ডেস্ক থেকে। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আনন্দপুর যেন মির্জাপুর, খাস কলকাতায় ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, দফায় দফায় তপ্ত কসবার গুলশান কলোনি, সন্ধে গুলি, মাঝরাতে বোমাবাজি, প্রকাশ্যে পিস্তল চপার নিয়ে দুষ্কৃতী দৌরাত্ম্য। 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের বাড়িতে পর হামলার অভিযোগ, অটো স্ট্যান্ডে গুলি, দোকান বাইক ভাঙচুর, আইনের শাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্র হাতে প্রকাশ্যে দেখুন দুষ্কৃতীদের দাপাদাপি। ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হলেও এখনো অধরা মূল অভিযুক্ত মিনি ফিরোজ সহ বাকিরা। ভর সন্ধ্যায় গুলশান কলোনিতে হাড়হিম করা কাণ্ড, রীতিমতো দুষ্কৃতীরা হাতে বন্দুক নিয়ে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই নিজেদের দাপট দেখালো। এলোপাতাড়ি ছুড়ল গুলি, অকথ্য ভাষায় গালিগালাজ করে রীতিমতো ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চম্পট দিল। প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট ধরে তারা সেই অপারেশন চালায় এবং যে দোকানের সামনে দাঁড়িয়ে আছি সেই দোকানের মালিককে প্রথমে তারা মারতে এসেছিল, তাকে না পেয়ে তার কর্মচারীদের মারধর করে এবং দোকানে ঢুকেও ভাঙচুর করে, এখানে একটি বাইকও ভাঙচুর করে। এই সেই অংশ যেখানে প্রথমে বোম ফেলা হয়, তারপর কিন্তু আশেপাশে আরও প্রায় 4-5 টাকা বোম ফেলা হয়। আমি আরেকটা ছবি সুদেব রায়কে দেখাতে বলবো। তৃণমূলের এটা হচ্ছে পার্টি অফিস, এই তৃণমূল পার্টি অফিসে যে CCTV ক্যামেরা দেখা যাচ্ছে, এই ক্যামেরাতেই মূলত গতকাল সন্ধ্যা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় যে ঘটনা ঘটেছে সেই ছবি মূলত বন্দী হয়েছে এবং এখানে একটা স্কুটিও ভাঙচুর করা হয়েছে। এলাকার মানুষ আতঙ্কিত, কারণ তারা মনে করছে যে এলাকায় বেশ কিছু মাস আগেও শান্তি ফিরেছিল সেখানে কেন আবারও গুলি চালানো হলো, আবার কেন বোমাবাজি করা হচ্ছে? তাহলে কি এলাকা দখল, নাকি নির্মাণ ব্যবসা, নাকি সিন্ডিকেটের লড়াই? এই প্রশ্নই কিন্তু রীতিমতো সন্দিহান এখানকার মানুষজন। কিন্তু পুলিশ নিরাপত্তা থাকার পরেও কেন বোমা ফেলা হলো সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, এমনকি নিরাপত্তা নিয়েও তারা যে যথেষ্ট উদ্বেগে রয়েছেন সেটাও পরিষ্কার করে দিলেন। ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, গুলশান কলোনি, কসবা। আমাদের কাউন্সিলর সাহেব জিতে আসার পরে এসবগুলো তোলাবাজি, পয়দা পানি, বিদ্যুৎ চুরি এসবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তার একটা তো ক্ষোভ নিয়েই যে এদেরকে মারবো, এরা ভয় পেয়ে পালিয়ে যাবে, তারপরে আমি এই জায়গাটা দখল করব, আবার আমি সাম্রাজ্য চালাবো। এখানে উন্নয়ন হচ্ছে এলাকার মধ্যে, একটা ভালো লোক কাজ করতে এসছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা তো ঠিকই কথা। কারা দিচ্ছে না? এখানকার যা আছে সেটা তো আপনারাই জানেন, পুলিশও জানে যে কে আছে। তো একটা ভয় দেখানোর কথা হচ্ছে যে ভয় দেখিয়ে পালিয়ে যাবে। এখানকার দোকানদার ভীষণ মানে ভয়ের মধ্যে আছে, দোকান কেউ খুলছে না ভয়ে, কি করব, কখন কি করবে। শুধু ধরলে হবে না, ঠিক মতন শাস্তি দিতে হবে এদেরকে, এমন করতে হবে যাতে এলাকায় যাতে না ঢুকতে পারে। ফিরোজের নাম দাবি করা হচ্ছে, নিশ্চয়ই ওদেরই ছেলে ছিল 100%। ঘটনার মাস্টারমাইন্ড তো ওই, আতঙ্ক করার জন্য তো মাস্টারমাইন্ড তো ওই করছে। ভয় খাওয়াচ্ছে কি তোড়বাজি, ভয় কাটছে পাবলিককে, তোড়বাজি করবে না, সাম্রাজ্য চালাবে, আমার দাবি করবে, এই ফ্যাক্টরি যা চলছে ওর থেকে কিছু তোড়বাজি করবে, এই জন্যে এইগুলো সব করছে। আমরা সায়ন্তর সঙ্গে কথা বলবো। সায়ন্ত, কি পরিস্থিতি এখন ওখানকার? দেখো, পরিস্থিতি তো একটু থমথমেই, কারণ সাধারণ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ তারা যথেষ্ট উদ্বেগে রয়েছেন এবং যে জায়গাটা মূলত বোম ফেলা হয়েছিল সেই দোকানটির সামনে এখন পুলিশের গাড়ি রয়েছে, কিন্তু পুলিশের গাড়ি টহল দেওয়ার মধ্যেই কিন্তু গতকাল রাতে অর্থাৎ মধ্যরাতে আমরা বোমা ফেলতে দেখেছি এবং বোমা যেখানে পড়েছে সেখানেই পুলিশের গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ ছবি তোমায় দেখাবো, যে যেখানে এই এলাকাটা মূলত তৃণমূলের পার্টি অফিস রয়েছে এবং তৃণমূলের পার্টি অফিসের ঠিক পাশেই আমরা সকাল থেকে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা ছেলে এসে বোমা ফেলছে। সেই বোমাটা কোথা থেকে ফেলেছিল সেই জায়গাটা তোমাকে একবার দেখাবো। এইখানে মূলত ভেড়ি রয়েছে এবং এইখানেই সেই ছেলেটা দৌড়ে আসে
এইখান থেকে দূর থেকে দৌড়ে আসে ছেলেটা, এবং দৌড়ে আসার পর এইখান থেকেই বোমাটা ছুড়ে দেয়, যেই ছবিটা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। এবং সেই বোমাটা গিয়ে পড়ে কিন্তু বিরিয়ানির দোকানের সামনে। অর্থাৎ যারা দুষ্কৃতী ছিল, অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ, ফিরোজের বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তাদের বাহিনীতে বিভিন্ন রাতের বেলাতে বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং এলাকার বাসিন্দাদের ভয় দেখানোর জন্য বোমাবাজি করেছে, সেটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। আরও একটি ছবি তোমায় দেখাবো আমার ক্যাপাসিটি সুদেব রায়ের সঙ্গে। তুমি দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ভেড়ি এবং একের পর এক নির্মাণ তৈরি হচ্ছে। এটাই মূলত এই গুলশান কলোনির লড়াইয়ের অন্যতম কারণ, যেটাকে বলা হয় কলকাতার অন্যতম মধুর ভাণ্ডার। অর্থাৎ যে মধু খাওয়ার জন্য মূলত দুটি গোষ্ঠীর মধ্যে লড়াই ক্রমশ বাড়ছে। ইলেকশন, আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে এই ঘটনা কিন্তু আরও বাড়বে, এমনই আশঙ্কিত এলাকার বাসিন্দারাও। দেখো রক্তারক্তি হয়েছে গতকাল বিকেলে, ঘটনার সূত্রপাত বিকেল 3:30-র সময়। প্রথমে একজনকে মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়, তারপর সন্ধ্যেবেলায় এসে প্রথমে গুলি চালানো হলো, তারপর মাঝরাতে এসে বোমাবাজি করা হলো 3টি জায়গাতেও। আমি তোমাকে আরেকটা ছবি দেখাতে চাই, যে ছবিটা যেটা মূলত আমরা সিসিটিভিতে দেখতে পাচ্ছি, যে বিরিয়ানি ব্যবসায়ীর স্কুটি ভাঙা হয়েছে, সেই স্কুটিটি হচ্ছে এই স্কুটিটি, যে স্কুটিটির ছবি আমি সুদেব রায়কে বলবো দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ মেরে কাজ ভেঙে দেওয়া হয়েছে, এভাবেই স্কুটিটিকে ফেলে কিন্তু ভাঙা হয়েছে। অর্থাৎ একের পর এক এখানে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল। গোটা এলাকা জুড়ে কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত, যারা সকাল থেকে কিন্তু কোনো সাধারণ মানুষ তারা বেরোতে চাননি। স্বাভাবিকভাবে এই ঘটনায় নিয়ে কিন্তু ব্যবসায়ীরা একটাই বিষয় বলছেন, যে অভিযুক্ত তাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। মূলত যার বিরুদ্ধে অভিযোগ আসলো সাজিদ, মধু, এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু এরা মূলত মাথা নয়, এরা মূলত তাদের সেনা হিসেবে কাজ করেছে। মূলত মাস্টার মাইন্ড সে কোথায়, তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি কিন্তু এলাকার বাসিন্দারা তুলছেন এবং সেই দাবি নিয়ে কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ীরাও সরব হয়েছেন। সব মিলিয়ে এলাকার পরিবেশ কিছুটা হলো সকালে থমথমে হলো, পরের দিকে স্বাভাবিক হয়েছে। তবে এই ঘটনাতে যাতে না হয় আর, তো এই ব্যাপারে কিন্তু পুলিশকে আরও বেশি নিরাপত্তা বাড়ানোর জন্য দাবি তুলেছেন এলাকার বাসিন্দারাই। ধন্যবাদ সায়ন্ত। জাভেদ আহমেদ খান তার বক্তব্যের দিকে নজর রাখতে হচ্ছে। তার কারণ বলছেন, যেখানে বেআইনি নির্মাণ একের পর এক হয়ে চলেছে, তা যদি বন্ধ করা না যায় তাহলে এইভাবে দুষ্কৃতী দৌড়া তো দিনের পর দিন বাড়তেই থাকবে, আর যার ফল এই ঘটনা। শুনবো কি বলেছেন। গুলশান কলোনির কাউন্সিলরকে জিজ্ঞেস করো, আমি তো ওর মধ্যে নেই, আমি ওইখানে যাই না। এবং সুশান্ত দেখে ওটা, সুশান্ত বলতে পারবে আমার ওর মধ্যে আমার লোক আছে না। পুলিশকে উচিত কিরকম এই রোজ রোজের যে ব্যাপারটা আছে ভালো করে তদন্ত করে এর ব্যবস্থা লিখ। এর পিছনে কিরকম সে ওই ইলিগাল বিল্ডিং হচ্ছে, এসব নিয়ে যে ঝামেলা আছে, ওটা পুলিশ না বন্ধ করতে হবে না। এই কিরকম সে গুন্ডা গাছটা বন্ধ করতে হবে। আমরা নিন্দা করি যারা গুলি চালিয়েছে তাদের, পুলিশকেও বলবো ইমিডিয়েট অ্যাকশন নিক, কে কার লোক দেখবার দরকার নেই, ধরুক এবং তাদের কড়া শাস্তির ব্যবস্থা করুক। গুন্ডারা তৃণমূল হয় না, গুন্ডারা তৃণমূল যারা করে তারা দিদির আদর্শের মধ্যে বিশ্বাস রাখে। আমরা তো তৃণমূল করছি, অন্য জায়গা কোনো জায়গা হচ্ছে না, কসবার মধ্যে শুধু 108-এর মধ্যে হচ্ছে। কি ব্যাপারটা খুঁজিয়ে দেখতে হবে, যেখানে টাকা উঠছে, ইলিগাল কাজ হচ্ছে, সেই জায়গায় সব ঝামেলা হচ্ছে। কিন্তু তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ কি বলছেন, যে এখানে টাকা উঠতো তা বন্ধ হয়ে যাবার ফলে যে আক্রোশ, তার জন্য এই ঘটনা ঘটছে। এই দুষ্কৃতীদের মাথায় বড় কারো হাত রয়েছে। শুনুন একবার কি বলেছেন। কিছু দুষ্কৃতী যারা প্রত্যেকটা মুহূর্তে 2 মাস 3 মাস অন্তর অন্তর চেষ্টা করে যাচ্ছে ওইখানে কর্তৃত্ব ফলাবার, যারা একসময় অঞ্চলে রাজ করত, সেই দুষ্কৃতীরা আজকে ট্র্যাকের বাইরে হয়ে গেছে এবং তারা রাতের অন্ধকারে মাঝে মাঝে চেষ্টা করছে এই জিনিস ঘটানোর। তবে পুলিশ যদি অ্যাক্টিভ হতো কালকের ঘটনাটা এড়ানো যেত। দিনের পর দিন ক্রিমিনালরা প্রকাশ্যে ফেসবুক পেজে যাতা বলে যাচ্ছে, পুলিশ নিশ্চুপ। জানি না পুলিশের এই ভূমিকাটা কেন। সন্ধ্যা 6টার সময় ঘটনা ঘটেছে, তারপরেও একটা ছেলেকেও অ্যারেস্ট করা গেল না। উপরন্তু রাত্রিবেলা পুলিশি টহল অবস্থায় 4টে ছেলের বাড়িতে বোম পড়ল রাতের অন্ধকারে। কসবার বিধায়ক ভালো বলতে পারবেন, কলকাতা শহরের সবচেয়ে বেশি বেআইনি কাজ কসবায় হয়। এবং আপনারা যদি চান কসবার প্রত্যেকটা অঞ্চল ঘুরে দেখুন, 66 থেকে শুরু করে সমস্ত ওয়ার্ড, কলকাতা শহরের মধ্যে সবচেয়ে বেশি বেআইনি কাজ কসবায় হয়। সেটা আটকানোর ক্ষমতা কসবার বিধায়কের আছে কিনা জানি না, কিন্তু আমার নেই। একজন বিধায়ক আপনার বিরুদ্ধে এই অভিযোগ করছেন যে আপনি ওই এলাকা দেখেন, কেন ঘটনা ঘটলো সেটা আপনি ভালো বলতে পারবেন, এই ধরনের অভিযোগ কেন করছেন? না, বলতে পারবো না আমি। জাভেদদা কেন বলছেন, আমি তো কাউন্সিলর হিসাবে আমাকে ওই অঞ্চল দেখতেই যাবে, দেখছি বলে তো
গত 32 বছর পর গুলশনে ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, আলো হচ্ছে, জল হচ্ছে। এগুলো তো আমার আজকের করার কথা ছিল না, এগুলো 12 বছর 13 বছর আগে গুলশন যখন তৈরি হয়েছিল তখনই হওয়ার কথা ছিল, হয়নি। এখন আমি দেখছি বলে এগুলো হচ্ছে, এবং এই হচ্ছে বলেই হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। যদি কেউ বলে থাকে গুলশনে বেআইনি কাজের জন্য এটা হচ্ছে, তবে আমি বলবো যে গুলশনে বেআইনি কাজ হতো, টাকা উঠতো, সেই টাকা তফসিয়ার লোকরা খেয়ে যেত, এবং সেটা বন্ধ হয়ে যাওয়াতেই কিন্তু আক্রোশ থেকে এই ঘটনাগুলো ঘটছে। আমি যখন 107-এ ছিলাম তখন 107-এ ঘটতো, এখন 108-এ আছি, 108-এ ঘটছে। সেটা জাবেদদা বলতে পারবে কেন 7-এ থাকা অবস্থায় কেন 7-এ গণ্ডগোল হয়েছে, আর 8-এ আসা অবস্থায় 8-এ কেন গণ্ডগোল হচ্ছে। এর মধ্যে সূক্ষ্ম হচ্ছে ক্রিমিনালদের জায়গা দখলের লড়াই। ক্রিমিনালরা যারা গত 4 বছর ধরে এই অঞ্চলের বাইরে হয়ে আছে, তারা আবার চেষ্টা করছে কোনো একটা শক্তিকে সামনে রেখে প্রবেশ করবার, এবং এদের পিছনে যে একটা শক্তি আছে তার বড় কারণ পুলিশের এই নিষ্ক্রিয় অবস্থান। ক্রিমিনালটাকে ব্যাকআপ দিচ্ছে কে? আপনারা খোঁজ করুন, পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ সব জানে। গতকালের ঘটনা তো নিশ্চয়ই কারণ মদত আছে। বোমা নিয়ে দাপাদাপি করে বেরিয়ে পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে 2:30-এর সময় ফের পুলিশকে চ্যালেঞ্জ করে 4-5 জনের বাড়িতে বোম মারা, এটা কোনো বড় শক্তি না থাকলে পারে নাকি পিছনে? যে সমস্ত ক্রিমিনালরা গুলশনটাকে নিজের মুক্তাঞ্চল ভেবে নিয়েছিল, তাদেরকে আমি যতদিন 108 নম্বর ওয়ার্ডে আছি তাদেরকে আমি ঢুকতে দেবো না। গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডব, রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারী। মাফিয়া, মাস্তান, মার্ডারারদের সরকার, সোশ্যাল মিডিয়ায় তো বিরোধী দলনেতার। কারাই ভাবনাহীন বন্দুকবাজ, পুলিশ কেন ব্যর্থ, প্রশ্ন বিরোধী দলনেতার। রাজ্যের আইন শৃঙ্খলা ধ্বংসস্তূপে পরিণত, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। কলকাতা পুলিশের উপর তো কোনো আস্থাই নেই। আরজি করের ওই বন্টির পরিবারেরও কোনো আস্থা ছিল না। আর কলকাতাতে যে কোনো ধরনের ক্রাইম ঘটলে যারা ভিকটিম হয় তাদের পরিবাররাও সঙ্গে সঙ্গে আদালতে গিয়ে সিবিআইডি তদন্ত চায়, এনআইএ তদন্ত চায়। এতে বোঝা যাচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশি ব্যবস্থার উপরই মানুষের ভরসা চলে গেছে। ঘটনাগুলো সম্পর্কে আপনাদের জানালাম, এই নিয়ে আকচাকচে চলছে সেগুলো বিষয়, কিন্তু একটা বড় প্রশ্ন, কেন বারবার গুলশান কলোনি, কেন বারবার এই এলাকায় এভাবে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ে, এবং দিনে দুপুরে কখনো বা সন্ধ্যাবেলা, কখনো বা রাতে বোমাবাজি, কখনো গুলি। আমি এই নিয়ে কথা বলতে চাইবো সুজয় পাল, আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজয়, এই যে লড়াই, যে মানে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, তা কি শুধুমাত্রই মানে সেখানকার এলাকা দখল বা স্থানীয় নির্মাণী সমস্ত কিছুকে কেন্দ্র করে? এবং দেখো, এলাকা দখল, সিন্ডিকেট এবং তা থেকেই অপরাধ জগতে বা অপরাধীদের বাড়বাড়ন্ত এইটাই এখন, এবং যত দুষ্কৃতী অপরাধীদের একটা সেফ কাস্টাডি বা সেফ জোন হয়ে গেছে কিন্তু এই গুলশান কলোনি। একের পর এক বিভিন্ন ঘটনায় সেই তথ্যই সামনে আসছে। তার কারণ যে কোনো জায়গা থেকে অপরাধ করে বা সেখানে সেই জায়গাটাকে বেস করে এরা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ করে। মূলত এই ধরনের অস্ত্রের কারবার, তোলাবাজি, হুমকি, ভয় দেখানো, এই সমস্ত ক্ষেত্রে এখানকার যারা দুষ্কৃতী তাদেরকে ব্যবহার করা হয়। তারা যে কোনো অপরাধ করছে, অপরাধ করে কিছুদিনের জন্য গা ঢাকা দিচ্ছে, অন্য এলাকায় চলে যাচ্ছে, আবার পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে এখানে চলে আসছে। ফলে একেবারে সমূলে এই ক্রাইম এবং এই ক্রিমিনাল যারা এই অপরাধ এবং অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে উপরে ফেলতে গেলে যে রকম পুলিশি পদক্ষেপ দরকার সেরকম পুলিশি পদক্ষেপ নেই, তেমনটাই বিরোধীরা আগে অভিযোগ করেছে। এই নিয়ে দ্বিতীয় ঘটনা, এর আগে কাউন্সিলের উপর আক্রমণের ঘটনা এবং এই নিয়ে গতকাল রাতের ঘটনা, দুটি ঘটনা কোথাও গিয়ে একটা বিরোধীদের যে অভিযোগ তার একটা সপক্ষে কিন্তু একটা প্রমাণ সামনে নিয়ে আসছে। বারবার এত কিছু হয়ে গেলেও গুলশান কলোনিতেই রয়েছে। সেই জায়গায় সাধারণ মানুষ, পুলিশ প্রবেশ করতে পারছে না। কার কোথায় কি রয়েছে, একটা ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা এর আগে বলা হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু সেই ঘটনায় দেখা যাচ্ছে যে কার হাতে কি অস্ত্র রয়েছে, কোথা থেকে আসছে, সেইগুলিকে কিন্তু একেবারে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ। এবং সেই কারণেই একেবারে এই ঘটনার পেছনে আপনার কোনো ভূমিকা রয়েছে? দাদা, আমি বিহারে আছি, আমি কি করে ঘটনাতে চলে যাবো বলুন তো? আমাকে আমি 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 এখন বাঙাল দিয়ে 500 কিলোমিটার দূর, আমার কি এত বড় হাত আছে কি আমি এখানে বসে বসে ওখানে সব কিছু করে দেবো বলুন তো দাদা? আমি ইনলিগাল বিল্ডিং একটা ফটো আপলোড করেছিলাম কি এখানে মানে ইনলিগাল বিল্ডিং কাজ করাচ্ছে এখানে। মেয়রে আমাদের মেয়র সাহেব বলেছিলেন কি ইনলিগাল কাজ নতুন করে হবে না। আমি ফটো আপলোড করেছি বলে আমার পিছনে কন্ট্রোল লোক লাগিয়ে দিয়েছে। আপনাকে বলা হচ্ছে জাভেদ খানের আপনি অনুগামী, তার জন্যই আপনি এরকম করছেন, আর আপনি বলছেন ইনলিগাল কনস্ট্রাকশন। কথা বলুন দাদা, একটা কথা বলুন। আমি কারো নাম কেন বলবো? আমি টিএমসি ওয়ার্কার একটা,
আমার যে এমএলএ টাইম আসবে, যে আমাদের মমতা ব্যানার্জি যার নাম দেবেন তার যে আমরা খাটবো।